জয় হিন্দ বন্ধুরা, তোমরা যদি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য সিরিয়াসভাবে প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে তোমাদের বলবো এই ভিডিওটি ভুল করেও মিস করো না। কারণ আজকের এই ভিডিওতে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব, সেই টপিক থেকে আগত পরীক্ষায় তোমরা 2 থেকে 3টি প্রশ্ন হুবহু কমন পাবেই। তো তোমাদের বলবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিজের খাতায় নোট করবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের জিকে ল্যাব বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করা যাক। দেখো, আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973 নিয়ে। এই আইনটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই আইনের ভিত্তিতেই গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের কাঠামো নির্ধারিত হয়েছিল এবং গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন আসবেই। তো চলো আরও গুরুত্বপূর্ণ তথ্য জানি আমরা। দেখো, এই 1973 পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কেন আনা হয়? কারণ 1957 সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন সময়ের সঙ্গে সঙ্গে অপ্রতুল হয়ে পড়েছিল এবং গ্রামীণ প্রশাসনকে আরও কার্যকর ও আধুনিক করার প্রয়োজন দেখা দেয়। সেই কারণে 1973 সালে নতুন পঞ্চায়েত আইন প্রণয়ন করা হয়। এই আইন পশ্চিমবঙ্গে আধুনিক ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার ভিত্তি স্থাপন করে। তো মনে রাখবে যে পশ্চিমবঙ্গে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার ভিত্তি হয় সেটা এই আইনের ওপরে হয়েছিল। আর এই যে 1957 সালের যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইনটা ছিল, এতে কিন্তু 30 স্তর ছিল না, এটা কটি স্তর ছিল? 4টি স্তর ছিল। এটা মাথায় রাখবে, ঠিক আছে? এতে 4টি স্তর ছিল। আর এই 1973 সালের যে পঞ্চায়েত আইন প্রণয়ন হয়েছিল সেখানে 3টি স্তর হয়। বর্তমানে এখন 3টি স্তরে রয়েছে। তো চলো আরও জানি আমরা গুরুত্বপূর্ণ তথ্য। দেখো, এই আইন পাস ও কার্যকর হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ সাল আমাদের মনে রাখতে হবে। যেমন পশ্চিমবঙ্গ বিধানসভায় এই আইনটি পাস হয়েছিল 1973 সালে, কিন্তু রাষ্ট্রপতির সম্মতি লাভ করে 1974 সালে। এরপর সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে আইন কার্যকর করা হয়। তাই আইনটির নাম 1973 হলেও বাস্তব প্রয়োগ শুরু হয় কিন্তু 1974 সাল থেকে। তো দেখো, পরীক্ষার জন্য তোমরা কি মনে রাখবে? আইনটা পাস হয় 1973 সালে, কিন্তু কার্যকর হয় 1974 সালে। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে মনে রাখবে, ঠিক আছে? 1973 সালে পাস হয় আর 1974 সালে কি হয়? কার্যকর হয়। চলো দেখো, প্রথম পঞ্চায়েত নির্বাচন 1978। দেখো, 1973 সালের আইনের ভিত্তিতে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? 1978 সালে। তো প্রশ্ন আসতেই পারে যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? তখন উত্তর হয়ে যাবে কি? 1978 সালে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা নোট করে রাখবে। দেখো, এই নির্বাচনের মাধ্যমে পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরভাবে চালু হয়। গ্রামীণ প্রশাসনে সাধারণ মানুষের অংশগ্রহণ বৃদ্ধি পায়। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। পরীক্ষার জন্য তোমরা কি মনে রাখবে? এই যে এটা প্রথম নির্বাচন কত সালে হয়েছিল? 1978 সালে হয়েছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতে আসবেই। চলো পরবর্তী দেখি আমরা। দেখো, 4 স্তর থেকে 3 স্তর। আমি বলেছিলাম না 1957 সালের যে পঞ্চায়েত কাঠামো ছিল সেখানে 4টি স্তর ছিল। সেই 4টি স্তর কী কী ছিল? দেখো, গ্রাম পঞ্চায়েত ছিল, অঞ্চল পঞ্চায়েত ছিল, আঞ্চলিক পরিষদ ছিল এবং জেলা পরিষদ ছিল। কিন্তু যেই 1973 সালের যেই আইনটা পাস হয় তখন এই 4টি স্তর থেকে সেটা কী হয়? 3টে স্তরে হয়ে যায়। সেই 3টে স্তর কী কী? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। এবার এখান থেকে কি হয়? ফলাফলটা কী হয়? যে 3টে স্তর করা হলো, এর ফলে কি হয়েছিল? প্রশাসনিক জটিলতা কমে গিয়েছিল, সিদ্ধান্ত গ্রহণটা দ্রুত হয়েছিল এবং উন্নয়নমূলক কাজ সহজ হয়। চলো পরবর্তী দেখি আমরা। দেখো, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, তার মধ্যে যেটা রয়েছে গ্রাম স্তর, এই গ্রাম স্তরে কি রয়েছে? গ্রাম পঞ্চায়েত। আর ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি। জেলা স্তরে কি রয়েছে? জেলা পরিষদ। দেখো, নিচু স্তর থেকে উপরের স্তর পর্যন্ত প্রশাসনিক সমন্বয় তৈরি হয় এই যে 3টে স্তর করার ফলে, এবং উন্নয়নমূলক যে প্রকল্প বাস্তবায়ন সেটা হয়, সহজ হয় এবং জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পায় এই 3টি স্তর করার ফলে। তো চলো পরবর্তী দেখি। দেখো, দলীয় প্রতীকে নির্বাচন। দেখো, 1978 সালে পশ্চিমবঙ্গে প্রথমবার দলীয় প্রতীকে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার ছিল না। তো এটা মাথায় রাখবে যে 1978 সালে যে পশ্চিমবঙ্গে নির্বাচনটা হয়েছিল সেখানে দলীয় প্রতীকে হয়েছিল, ঠিক আছে? রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত হয় এবং গ্রামীণ রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি হয়। পরীক্ষার জন্য তোমরা কী মনে রাখবে? দলীয় প্রতীকে প্রশ্নে আসতে পারে যে দলীয় প্রতীকে প্রথম পঞ্চায়েত নির্বাচন
কত সালে হয়? 1978 সালে হয়, এটা মনে রাখবে। চলো পরবর্তী দেখি। দেখো গ্রাম সংসদ 1992 সালের সংশোধনীর মাধ্যমে গ্রাম সংসদ যুক্ত হয় এবং একটি বুথ এলাকার সমস্ত ভোটারকে নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়। বছরে অন্তত 2 বার সভা অনুষ্ঠিত হয়। তো প্রশ্ন আসতেই পারে যে গ্রাম সংসদের সভা বছরে কয়বার অনুষ্ঠিত হয়? তো তোমরা কি মনে রাখবে? 2 বার। স্থানীয় সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এই সভাতে। তোমরা গুরুত্বপূর্ণ তথ্য কি মনে রাখবে? যে সাধারণ সভা অনুষ্ঠিত হয় গ্রাম সংসদের মে ও নভেম্বরে, এবং যেটা কোরাম সেটা কততে হয়? মনে রাখবে মোট সদস্যের 10-এর 1/10% হয়, বা 10% এটা মনে রাখবে তোমরা। চলো পরবর্তী দেখি। দেখো গ্রাম সভা 1994 সালের সংশোধনীর মাধ্যমে গ্রাম সভার ধারণা স্পষ্ট করা হয়। পুরো গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটারদের নিয়ে গ্রাম সভা গঠিত হয়। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, হ্যাঁ। পুরো গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটারদের নিয়ে কি গঠিত হয়? গ্রাম সভা গঠিত হয়, এবং এটি পঞ্চায়েত ব্যবস্থার ভিত্তি হিসেবে বিবেচিত। এখানে তোমরা কি মনে রাখবে? যে বার্ষিক সভাটা হয় গ্রাম সভার, সেটা ডিসেম্বর মাসে হয়ে থাকে, এবং যেটা কোরাম সেটা কততে হয়? 5% বা 1/20, এটা মাথায় রাখবে। চলো পরবর্তী দেখি। দেখো মহিলা সংরক্ষণ। দেখো 2010 সালে মহিলাদের জন্য সংরক্ষণ কত ছিল? 33 থেকে বাড়িয়ে 50 করা হয়, ঠিক আছে। অর্থাৎ এই 2010 সালের আগে 33% ছিল এই পঞ্চায়েতে মহিলাদের সংরক্ষণ, কিন্তু 2010 সালের পর সেটা কত করা হয়েছে? বাড়িয়ে 50% করা হয়েছে। এবং গ্রামীণ প্রশাসনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পায়। এই 50% করার ফলে গ্রামীণ প্রশাসনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পায় এবং সিদ্ধান্ত গ্রহণে নারীদের ভূমিকা শক্তিশালী হয়। পরীক্ষার জন্য তোমরা কি মনে রাখবে? যে মহিলা সংরক্ষণ কত শতাংশ রয়েছে? মাথায় রাখবে 50% রয়েছে, এটা মনে রাখবে, তাহলেই হবে। চলো পরবর্তী দেখি। দেখো তপশিলি জাতি ও তপশিলি উপজাতি সংরক্ষণটা কিভাবে হয়? দেখো পঞ্চায়েতের 3টি স্তরেই এসসি এসটিদের জন্য আসন সংরক্ষিত থাকে, কিন্তু সংরক্ষণের পরিমাণ সংশ্লিষ্ট এলাকার জনসংখ্যার অনুপাতে নির্ধারণ করা হয়, কিন্তু জনসংখ্যার অনুপাতে নির্ধারণ করা হয় তাদের সংরক্ষণটা। এবং গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ সব স্তরেই এই নিয়মটা প্রযোজ্য। এর ফলে প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত হয়। পরীক্ষার জন্য তোমরা শুধু এটুকু মনে রাখবে যে এসসি আর এসটি সংরক্ষণ জনসংখ্যার অনুপাতে হয়ে থাকে। চলো পরবর্তী দেখি। দেখো রাজ্য নির্বাচন কমিশন, স্টেট ইলেকশন কমিশন, এটা 1994 সালে পশ্চিমবঙ্গে স্বাধীন রাজ্য নির্বাচন কমিশন গঠিত হয়। তো পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে পশ্চিমবঙ্গে স্বাধীন রাজ্য নির্বাচন কমিশন কবে গঠিত হয়? তোমরা মনে রাখবে 1994 সালে। এবং এটি একটি কি? সাংবিধানিক সংস্থা। এটি একটি সাংবিধানিক সংস্থা। পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচন পরিচালনা করে এই রাজ্য নির্বাচন কমিশন। তো পরীক্ষায় এই প্রশ্নটা কি শুধু গ্রাম পঞ্চায়েত পরীক্ষা বলে নয়, বিভিন্ন আরও যে ডাব্লিউবিপি বলো, কেপি বলো, অনেক পরীক্ষায় এই প্রশ্নটা দেখা গিয়েছে। তো তোমরা এই পয়েন্টটা ভালোভাবে মনে রাখবে, কারণ বহু পরীক্ষায় দেখা গিয়েছে যে পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচন পরিচালনা করে, ঠিক আছে, রাজ্য নির্বাচন কমিশন। তো এটা তোমরা ভালোভাবে মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ এটা। এবার দেখো নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার দায়িত্ব পালন করে এই রাজ্য নির্বাচন কমিশন। এবার তোমরা শুধু এটুকু মনে রাখবে যে স্টেট ইলেকশন কমিশন এটা কিন্তু 1994 সালে গঠিত হয়। চলো পরবর্তী দেখি আমরা। এখানে কি বলছে? দেখো রাজ্য অর্থ কমিশন। এই রাজ্য অর্থ কমিশনের উদ্দেশ্য কি? দেখো 1995 সালে প্রথম রাজ্য অর্থ কমিশন গঠিত হয়। রাজ্য সরকার ও পঞ্চায়েতের মধ্যে আর্থিক সম্পদের বন্টন নিয়ে সুপারিশ করে এই রাজ্য অর্থ কমিশন। পঞ্চায়েতকে আর্থিকভাবে শক্তিশালী করার পরিকল্পনা দেয় এই রাজ্য অর্থ কমিশন। স্থানীয় স্বশাসন সংস্থার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রাজ্য অর্থ কমিশন। পরীক্ষার জন্য মনে রাখবে এই স্টেট ফাইন্যান্স কমিশন বা রাজ্য অর্থ কমিশন 1995 সালে গঠিত হয়েছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ। চলো পরবর্তী দেখি। দেখো পঞ্চায়েতের মেয়াদ। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের মেয়াদ কত? 5 বছর, এটা মনে রাখবে। প্রথম সভার দিন থেকে মেয়াদ গণনা করা হয় এবং মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন নির্বাচনের ব্যবস্থা করতে হয়। কোনো কারণে যদি পঞ্চায়েত ভেঙে যায় তাহলে 6 মাসের মধ্যে নির্বাচন করতে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। মাসের মধ্যে? 6 মাসের মধ্যে নতুন নির্বাচন করতে হয় পঞ্চায়েত যদি কোনো কারণে ভেঙে যায়। পরীক্ষার জন্য কি মনে রাখবে? পঞ্চায়েতের মেয়াদ কত? 5 বছর। তো চলো পরবর্তী দেখি। দেখো অনাস্থা প্রস্তাব বা অপসারণের গণতান্ত্রিক পদ্ধতি। দেখো প্রধান বা সভাপতিকে অপসারণের জন্য অনাস্থা প্রস্তাব আনা যায়।
মোট সদস্যের কমপক্ষে 1/3 সদস্যের স্বাক্ষর প্রয়োজন হয়। তো এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। মোট সদস্যের কমপক্ষে 1/3 সদস্যের স্বাক্ষর প্রয়োজন হয়। নির্ধারিত কর্তৃপক্ষের কাছে নোটিশ জমা দিতে হয় এবং ভোটাভুটির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষার জন্য কি মনে রাখবে, এই অনাস্থা প্রস্তাব আনার জন্য 1/3 সদস্যের স্বাক্ষর প্রয়োজন হয়। চলো পরবর্তী দেখি। দেখো, সরাসরি ও পরোক্ষ নির্বাচন। সরাসরি নির্বাচিত হয় কারা? গ্রাম পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য এবং জেলা পরিষদের সদস্য। আর পরোক্ষভাবে নির্বাচিত হয় কারা? প্রধান, উপপ্রধান, সভাপতি, সহসভাপতি, সভাধিপতি। পরীক্ষার জন্য মনে রাখবে, যারা সদস্য তারা সরাসরি নির্বাচিত হয়, যারা প্রধান, সভাপতি, সহসভাপতি, সভাধিপতি তারা পরোক্ষভাবে নির্বাচিত হয়। চলো পরবর্তী দেখি। দেখো, পদাধিকার বলে সদস্য কে হন? এলাকার এমএলএ ও এমপি পদাধিকার বলে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্য হয়। তো এখান থেকে প্রশ্ন আসতেই পারে যে পদাধিকার বলে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্য কে হন? তখন আমাদের উত্তর কি হয়ে যাবে? এমএলএ ও এমপি। এই এমএলএ এবং এমপি উন্নয়নমূলক কাজে পরামর্শ প্রদান করেন, সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারেন। তবে এখানে মনে রাখবে যে অনাস্থা প্রস্তাবে এই এমএলএ বা এমপি ভোট দিতে পারে না, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এমএলএ বা এমপি পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের সদস্য হওয়া সত্ত্বেও তারা কিন্তু অনাস্থা প্রস্তাবে ভোট দিতে পারে না। তো এখান থেকে তোমরা কি মনে রাখবে? এমএলএ ও এমপি এই পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের কি পদাধিকার বলে সদস্য হয়ে থাকেন। তো চলো পরবর্তী দেখি। দেখো, এবার পঞ্চায়েত সমিতি। এই যে পঞ্চায়েত সমিতি, এটা ব্লক স্তরের প্রতিষ্ঠান। তো প্রশ্ন এভাবেও আসতে পারে যে পঞ্চায়েত সমিতি কোন স্তরের প্রতিষ্ঠান? তখন তোমাকে অপশন দিয়ে দেবে ব্লক স্তর, গ্রাম স্তর, জেলা স্তর। তো আমরা উত্তর কি করে আসবো? ব্লক স্তর। তো এটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটা মনে রাখবে বা নোট করে রাখবে। দেখো, ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি গঠিত হয়, গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদের মধ্যে সংযোগ রক্ষা করে। তো প্রশ্ন এভাবেও আসতে পারে যে গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদের মধ্যে সংযোগ রক্ষা করে, দিয়ে অপশন তোমাকে দিয়ে দেবে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, ঠিক আছে, এরকম করে দিয়ে দেবে, বা বলবে গ্রাম পঞ্চায়েত। তো আমরা উত্তর করে আসবো কি? পঞ্চায়েত সমিতি। তো এটাও ইম্পর্টেন্ট। ব্লকের উন্নয়নমূলক কাজ পরিচালনা করে কে? পঞ্চায়েত সমিতি। প্রশ্ন এটাও আসতে পারে যে ব্লকের উন্নয়নমূলক কাজ পরিচালনা করে কে? 4টে অপশন দিয়ে দেবে, তখন আমাদের উত্তর কী হয়ে যাবে? পঞ্চায়েত সমিতি। বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পালন করে এই পঞ্চায়েত সমিতি। পরীক্ষার জন্য তোমরা যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে সেটা মনে রাখবে, এই যে পঞ্চায়েত সমিতি সেটা ব্লক স্তরে, ঠিক আছে, ব্লক লেভেলে গঠিত হয়। চলো পরবর্তী দেখি। দেখো, জেলা পরিষদ। জেলার সর্বোচ্চ পঞ্চায়েত সংস্থা কোনটি? জেলা পরিষদ। জেলা স্তরে জেলা পরিষদ গঠিত হয়, ঠিক আছে। এটি পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর, এটা গুরুত্বপূর্ণ। পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? জেলা পরিষদ। আর সবচেয়ে যেটা নিচের স্তর সেটা কোনটি? মাথায় রাখবে গ্রাম পঞ্চায়েত। দেখো, জেলার সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে এই জেলা পরিষদ এবং বড় প্রকল্প অনুমোদন ও তদারকি করে জেলা পরিষদ। এই যে জেলা পরিষদ, এর প্রধান কে বলো তো? এর প্রধান হচ্ছে সভাধিপতি। তো পরীক্ষায় প্রশ্ন আসবেই যে কেমন করে প্রশ্নটা দেবে, যে বলবে যে জেলা পরিষদের প্রধানকে, তখন অপশন কেমন থাকবে? সভাপতি, সহসভাপতি, সভাধিপতি, এরকম অপশন থাকবে। তো আমরা উত্তর কি করে আসবো? সভাধিপতি। মাথায় রাখবে জেলা পরিষদের প্রধান সভাধিপতি। পরীক্ষার জন্য কি মনে রাখবে? এই যে জেলা পরিষদ সেটা ডিস্ট্রিক্ট লেভেল, অর্থাৎ জেলা স্তরের একটা সংগঠন। চলো পরবর্তী দেখি। দেখো, নির্বাহী আধিকারিক বা এক্সিকিউটিভ অফিসার। দেখো, পঞ্চায়েত যে সমিতি, সেই পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসারকে থাকেন বিডিও। এই বিডিওর ফুল ফর্ম কি? ব্লক ডেভেলপমেন্ট অফিসার। আর জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসারকে থাকেন ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো এদের কাজ কি থাকে? এদের মূলত কাজ হয় প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা, সরকারি প্রকল্পের তদারকি করা, উন্নয়নমূলক কাজ পরিচালনা করা। পরীক্ষার জন্য মনে রাখবে এই বিডিও হচ্ছে পঞ্চায়েত সমিতির প্রধান এক্সিকিউটিভ অফিসার, এবং ডিএম হচ্ছে জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসার। তো এদের ফুল ফর্মটাও মনে রাখবে। চলো পরবর্তী দেখি। দেখো, গ্রাম পঞ্চায়েত। এই যে গ্রাম পঞ্চায়েত সেটা হচ্ছে গ্রাম স্তরের পঞ্চায়েত, ঠিক আছে, গ্রাম স্তরের পঞ্চায়েত। পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর, তো এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর গ্রাম পঞ্চায়েত, আর সর্বোচ্চ জেলা পরিষদ। দেখো, সাধারণ ভোটারদের দ্বারা সরাসরি নির্বাচিত সদস্যদের নিয়ে এই গ্রাম পঞ্চায়েত গঠিত হয়। এই পয়েন্টটাও মনে রাখবে। একটি গ্রাম বা একাধিক গ্রাম নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত হতে পারে। স্থানীয় উন্নয়ন, পানীয় জল, রাস্তা,
স্যানিটেশন ইত্যাদি কাজ পরিচালনা করে এই গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বে কে থাকে? প্রধান এবং উপপ্রধান। এবং এদের নির্বাচনটা কীভাবে হয়? নির্বাচিত সদস্যের মধ্য থেকে পরোক্ষভাবে নির্বাচিত হয়, ঠিক আছে? নির্বাচিত সদস্যের মধ্যে পরোক্ষভাবে নির্বাচিত হন এই প্রধান আর উপপ্রধান, যেটা আমরা আগের স্লাইডেই জেনেছি। চলো পরবর্তী দেখি। দেখো পঞ্চায়েত সমিতি, এটা তো ব্লক স্তরের, আমরা আগেই জেনেছি। এই পঞ্চায়েত সমিতির নেতৃত্বে কে থাকেন? সভাপতি এবং সহসভাপতি, ঠিক আছে? সভাপতি এবং সহসভাপতি নেতৃত্বে। এবার দেখো এদের নির্বাচনটা কিভাবে হয়? নির্বাচিত সদস্যদের মধ্য থেকে পরোক্ষভাবে নির্বাচিত হন। এদের কাজ কি? ব্লক স্তরের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা এবং গ্রাম পঞ্চায়েতগুলোর কাজ সমন্বয় করা। চলো পরবর্তী দেখি। দেখো জেলা পরিষদ আমরা জানলাম জেলা স্তরে গঠিত হয়। এদের নেতৃত্বে কে থাকে? সভাধিপতি এবং সহকারী সভাধিপতি। এদের নির্বাচনটা কীভাবে হয়? সেম পরোক্ষভাবে নির্বাচিত হয়। দেখো জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হন। এদের কাজ কি? জেলার সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা এবং বড় প্রকল্প অনুমোদন ও তদারকি করা। তো বন্ধুরা, আজকের আলোচনা আমাদের এখানেই শেষ হচ্ছে। তো তোমরা যদি এই ভিডিওর পিডিএফ চাও তো অবশ্যই কমেন্টে পিডিএফ বলে কমেন্ট করবে, আমি তোমাদের সবাইকে পিডিএফ প্রোভাইড করে দেবো। এবং তোমরা যদি চাও যে আজকে আমরা যেটা আলোচনা করলাম সেই টপিক থেকে 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আসি, তাহলে অবশ্যই এমসিকিউ বলে কমেন্ট করো। তাহলে আমি নেক্সট ভিডিওতে এই টপিক থেকে 50টি একদম বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আসবো এবং সেটারও পিডিএফ আমি তোমাদের প্রোভাইড করে দেবো।